আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিকা হোসেন। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায়ে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করেন। 20 বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানায় আসামি পক্ষ। রায় সন্তুষ্ট আসামিদের পরিবার। অধর ইয়াসমিনের রিপোর্ট। 2 দশক আগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায়ের ডেট রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার জন্য কানায় কানায় পূর্ণ ছিল আদালত। বেলা 11টায় হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে ও আসামিদের আপিল মঞ্জুর করেন আদালত। রায়ে বলা হয়, মুফতি হান্নানের তৃতীয়বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় অধিকতর চার্জশিট আমলে নেওয়ার সব প্রক্রিয়া ছিল অবৈধ। আসামিদের বিরুদ্ধে হত্যায় সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের প্রমাণও মেলেনি। আসামিপক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। তদন্তে এসে আরো 30 জনকে নতুন সাক্ষী করা হয়, আসামি করা হয়। দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে। আদালতের সামনে প্রথম প্রশ্ন, মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে বলেও মন্তব্য করেন আইনজীবীরা। কুখ্যাত 21 আগস্ট মামলা, এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে হামলার মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন সাজা দেন। 2 মামলায় মোট 52 আসামি থাকলেও 3 জনের ফাঁসি কার্যকর হওয়ায় 49 আসামির বিচার করেন বিচারিক আদালত। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। ন্যায় বিচারের সকল মিথ্যা মামলা থেকে খালাস পাবে বিএনপির নেতাকর্মীরা, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আদালতের রায়ে 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে বিএনপি জড়িত ছিল না বলে প্রমাণিত হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আদালতের রায়ে তা আজ প্রমাণিত। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। দীর্ঘদিনের শোষণ বঞ্চনার প্রতিবাদে 1971 সালে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে মুক্তিকামী জনতা বিজয় ছিনিয়ে আনলেও বারবারই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ইতিহাস বিকৃত করে সব কৃতিত্ব আওয়ামী লীগ দখলে নেয় দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি বলে মনে করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সম্মুখ যোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের পর স্বাধীনতার সুফল এখন জনগণ পাবে বলে আশা তার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা।
রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালে নিজেদের অধিকার ও অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে জয় ছিনিয়ে আনে অপ্রতিরোধ্য লড়াকু বাঙালি। মুক্তিযুদ্ধ নিয়ে বহুমাত্রিক ব্যাখ্যা ও পরিবেশনার ভিড়ে এতদিন বেশ বিভ্রান্ত ছিল তরুণ প্রজন্ম। স্বাধীনতার ঘোষণা কিংবা মুক্তিযুদ্ধ নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল গত 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ। তবে মুক্তিযুদ্ধে এই দলটির ভূমিকা নিয়ে এবার খোলামেলা কথা বললেন রণাঙ্গনের এই যোদ্ধা। আমরা সংগ্রাম করেছিলাম, এই সংগ্রামে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। তাদের নেতৃবৃন্দ কলকাতায় আগরতলাতে মোটামুটিভাবে নিরাপদ জীবন কাটিয়েছেন। স্বাধীনতা তাদের চিন্তায় কখনোই ছিল না। জীবন বিপন্ন করে লড়াই করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, মেজর জিয়াউর রহমান এবং অন্যান্য সেনা কমান্ডাররা, বিভিন্ন দলের ছাত্র সমাজ। 1971 সালে নিরস্ত্র বাঙালির উপর যুদ্ধবাজ পাকিস্তানি সামরিক শাসকেরা চাপিয়ে দেয় এক অসম যুদ্ধ। যখন বাঙালি জানে না কি করে অস্ত্র ধরতে হয়, কি করে বুলেট ছুটতে হয়, তবে মানচিত্র বাঁচাতে আনাড়ি বাঙালি হাতে তুলে নেয় অস্ত্র, ছিনিয়ে আনে বিজয়। এই ছাত্র যুবকদেরকে আমরা ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করি। 9 মাস ব্যাপী যুদ্ধের ফলে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক আত্মদানের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস যতটুকু জেনেছিল বাবা দাদার মুখে গল্প শুনে কিংবা নাটক, সিনেমা আর বই পড়ে 71-এ কি ভয়াবহতার মধ্য দিয়ে যেতে হয়েছে পূর্বপুরুষদের, তার একটা পুনরাবৃত্তি ঘটেছে চলতি বছরের জুলাই মাসে। ফেসিবাদ বিদায়ের এই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা মন্তব্য করে এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। 71-এর যে চেতনাকে আমরা বাস্তবায়ন করতে পারিনি এই রাজনৈতিক দুঃশাসনের ফলে, এবার আশা করি আবার সুযোগ এসেছে। আবার দেশের জনগণ বুকের রক্ত দিয়ে নতুনভাবে আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করেছে। আশা করব এখন আবার মুক্তিযুদ্ধের সেই লক্ষ্যসমূহ বাস্তবায়িত হবে। 1971 সালের জীবন বাজি রেখে বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে দেশ স্বাধীন করেছিল ছাত্র জনতা, স্বাধীনতার 53 বছর পর আবারও বুক পেতে লড়াই করে বিদায় করেছে স্বৈরশাসক শেখ হাসিনাকে। এবার বৈষম্যের দেয়াল ভেঙে বাংলাদেশ হবে সবার, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি, জামায়াত ও সুজনের 3টি রিভিউ শুনানি 19 জানুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। রোববার বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে সময় আবেদন করলে এই আদেশ দেন আপিল বিভাগ। এর আগে সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে জামায়াত। গেল 16 অক্টোবর 13শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত আগস্টেও আলাদা রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের 13শ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্ট। অবাধ, সুষ্ঠু, মুক্ত ও স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারলে অন্তর্বর্তী সরকারের নেয়া কোনো সংস্কার পদক্ষেপ কাজে আসবে না। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাকিনে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় এমন কথা বলেন বক্তারা। তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্বশীল পদে যারা এসেছে তাদের মনোজগতে এখনও তেমন পরিবর্তন আসেনি। নির্বাচনী শেষ কথা নয় জানিয়ে আলোচকরা বলেন, জনগণের আকাঙ্ক্ষার কথা বিবেচনায় রেখে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম নিতে হবে। তারা জানান, কোন সরকার ভোটাধিকার কেড়ে নিলে বাকি অধিকারও কেড়ে নেয়। দুর্নীতি রোধে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। রোববার দুদক সংস্কার কমিশনের কাছে 10 দফা সংস্কার প্রস্তাবনা প্রদান শেষে এই দাবি জানায় দলটি। সবার আগে নিজ কমিশনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের খুঁজে বের করা সহ 10 প্রস্তাবনায় বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের প্রতি বছর তাদের এবং পরিবারের সম্পদের হিসাব প্রকাশ সহ প্রতিটি থানায় দুদক অফিস গঠন ও প্রতিটি ইউনিয়নে 15 সদস্যের দুর্নীতি বিরোধী কমিশন গঠন করতে হবে। দমন কমিশনের সম্পূর্ণ ক্ষমতা থাকা উচিত। বাংলাদেশের যে কোনো ব্যক্তির দুর্নীতি খবর পেলে সেটা তদন্ত করা কারো অনুমতি ছাড়াই। যেমন একটা সরকারি কর্মকর্তাদের ব্যাপারে কোনো অনুসন্ধান করতে হলে তাদেরকে আগে অনুমতি নিতে হয়। এটা একটা খারাপ আইন। এই আইনটা আমরা গণ অধিকার পরিষদ সমর্থন করি না।
রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। বর্তমানে কক্সবাজারে এইডস আক্রান্তদের মধ্যে রোহিঙ্গা রোগী 964 আর বাংলাদেশি 168 জন। গত 2 বছরে আক্রান্তের হার দ্বিগুণের বেশি বেড়েছে। পর্যটন শহরের বিভিন্ন হোটেলে রোহিঙ্গা তরুণীদের দিয়ে অবৈধভাবে যৌনকর্মীর কাজ করানোয় সংক্রমণ বাড়ছে। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের সহায়তায় সাদিয়া কানিজের রিপোর্ট। পর্যটন শহরের হোটেল মোটেল থেকে রোহিঙ্গা তরুণী আটকের খবর মাঝে মধ্যেই সামনে আসে। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বিচরণ নিরাপত্তা ঝুঁকির সাথে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, কারণ সচেতনতা ও সামাজিক শৃঙ্খলায় পিছিয়ে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর অনিরাপদ যৌন সংস্পর্শ HIV সংক্রমণের ক্ষেত্র তৈরি করছে। 2015 থেকে 2022 এই 7 বছরে কক্সবাজারে এইডস রোগীর মধ্যে রোহিঙ্গা ছিলেন 612 জন আর বাংলাদেশি 98 জন। চলতি বছর অক্টোবর পর্যন্ত যে সংখ্যা দাঁড়িয়েছে, আক্রান্ত রোহিঙ্গা 964 জন আর বাংলাদেশি 168 জন। রোহিঙ্গা ক্যাম্পে এইডস রোগীর সংখ্যা বাড়ছে, এটি আমাদের স্থানীয়দের জন্য অত্যন্ত একটি ঝুঁকির বিষয়। আমাদের উচিত যে তাদেরকে যেন অবাধ বিচরণ করতে না পারে, সে লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। কক্সবাজারে রোহিঙ্গা যৌনকর্মীর কারণে HIV সংক্রমণ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। অবাধ যৌনচার এবং সাথে সাথে তাদের মধ্যে বহুবিবাহ প্রচলন রয়েছে। এই বহুবিবাহ প্রচলনের মাধ্যমে তাদের মধ্যে ঝুঁকির মাত্রাটা বেশি। 2022 সাল পর্যন্ত 7 বছরে কক্সবাজারে এইডস আক্রান্ত 118 জনের মৃত্যু হয়, আর গত 2 বছরেই মারা যান 108 জন। কোথাও কোনো রোহিঙ্গা অ্যালাউ করা হবে না। পর্যটন কেন্দ্রিক যে অপরাধগুলি সংঘটিত হচ্ছে, প্রত্যেকটি অপরাধের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িয়ে পড়ছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বর্তমানে বিভিন্ন জেলার 12 জন রোগী ভর্তি আছেন, যাদের বেশিরভাগই প্রবাসে ছিলেন। আমি তো রোগ তো জানি, হসপিটাল ডিউটি করছি, তো ওই জায়গাতে কিছু হয়েছে কিনা কিন্তু বলতে পারি না। ওর মা দেশের বাহিরে ছিল, ওর বাবার নাই, ওর বড় বোনের নাই, ওর আছে, ওর ভাইয়ের আছে, ওর একটা শাসার আছে। চিকিৎসকরা বলেন এইডস প্রতিকারের ক্ষেত্র তৈরির আগেই প্রতিরোধ করতে হবে। HIV হয়ে গেলেই যে আমি মারা যাব বা আমার জীবনটা শেষ হয়ে গেল, আসলে তা না। আমাদের প্রমিসকিউটিগুলো মেনটেন করতে হবে, আমাদের কাছ থেকে যাতে আর অন্যান্যরা যারা পজিটিভ আছে তারা যাতে না ছড়াতে পারে সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে প্রথম এইডস শনাক্ত হয় 1989 সালে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে HIV ভাইরাস বহনকারী মানুষের সংখ্যা দেশে এখন 15,000-এর বেশি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিস্থল বন্দরের খুচরা বাজারে আবারও বেড়েছে ভারত থেকে আমদানিকৃত আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলু কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়ে 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 15 টাকা বেড়ে 80 টাকা কেজি দরে, যা গতকাল বিক্রি হয়েছে 65 টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ করাতে হিলিস্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হবে না, যার কারণে মোকামে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। এদিকে হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী গতকাল হিলিস্থল বন্দর দিয়ে ভারতীয় 18টি ট্রাকে 450 মেট্রিক টন পেঁয়াজ ও 52টি ট্রাকে 1300 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। গত 2 দিন আগে ভারতীয় পেঁয়াজ বিক্রি করেছি আমরা হলো 60 থেকে 65 টাকা কেজি। ভারত থেকে পেঁয়াজ কম আসার কারণে বাজারে একটু বেশি দামে কিনতেছি, বেশি দামে বিক্রি করতেছি। ভারত থেকে যদি পেঁয়াজ বেশি আসে দামটা কমে যাবে। মানে আমরা আলু বেচতেছি ভারতীয়রা 60 থেকে 65 টাকা কেজি এবং দেশি আলু যেটা 70 থেকে 75 টাকা কেজি। বর্তমানে ভারত থেকে আলু আসা নিষিদ্ধ হওয়ার কারণে বাজারটা একটু বেশি হয়েছে। আলু দেবে না এই পায়তারা করে মোটামুটি 4 দিন ধরে আমাদের যে পাইপলাইনের গাড়িগুলো ছিল আটকা ছিল। পরবর্তীতে ইন্ডিয়াতে এগুলা সমাধান করে এই গাড়িগুলো দেওয়া হয়েছে। পরবর্তীতে আর কোনো আলুর মানে যেটা পাইপলাইন ছিল ওটাই ছাড়ছে। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে কক্সবাজার শহরের নুনিয়াছড়া BIWT ঘাট থেকে 620 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় 12 আউলিয়া নামে জাহাজটি। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশনের অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর। এ সময় তিনি বলেন, দীর্ঘ 9 মাসের বেশি সময় বন্ধ থাকার পর জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটকদের স্বস্তির পাশাপাশি হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্টদের মুখে। নাফ নদীতে ডুবোচরে জেগে ওঠায় নাব্যতা সংকট ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে টেকনাফ থেকে জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হচ্ছে না, শুধু কক্সবাজার থেকেই জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। পার্বত্য অঞ্চলের মানুষের শান্তির লক্ষ্যে করা এই চুক্তি নিয়ে বিতর্ক এখনো বিদ্যমান। পাহাড়িরা দাবি পূরণ না হওয়ার অভিযোগ করলেও বাঙালিরা বলছে চুক্তিটি বৈষম্যমূলক। খাগড়াছড়ি থেকে তাসলিমা আক্তার বিথি ও বান্দরবান থেকে শাফায়েত হোসেনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। অপার সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। এখানে রয়েছে আকাশছোঁয়া পাহাড়, অজানায় বয়ে চলা নদী, ছড়া ও নানা রকম ফুল বৃক্ষের সমাহার। ভিন্ন ভাষাভাষী মানুষ, ধর্ম ও বর্ণের সংমিশ্রণ প্রকৃতির এই সৌন্দর্যকে বাড়িয়েছে কয়েক গুণ। কাপ্তাই বাঁধ নির্মাণের পর পাহাড়ি অধিবাসীদের একটি বড় অংশ বাস্তুচ্যুত হয়। পরবর্তীতে এদেরই একটি অংশ ১৯৭৩ সালে গঠন করে জনসংহতি সমিতি JSS। নানা দাবি আদায়ে ১৯৭৫ সাল থেকে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করে। তখন থেকেই শান্ত পাহাড় হয়ে ওঠে অশান্ত। প্রায়ই হামলা, অপহরণ, হত্যাসহ নানা অপকর্মে লিপ্ত হয় বিচ্ছিন্নতাবাদীরা। প্রকৃতির সৌন্দর্যকে ছাপিয়ে ধ্বনিত হয় মানুষের কান্না আর আহাজারি। মানুষের জানমাল রক্ষায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার JSS এর সঙ্গে শান্তি চুক্তি করে। স্থানীয় বাঙালি অধিবাসীদের দাবি চুক্তিটি ছিল একতরফা ও বৈষম্যমূলক। চুক্তির মধ্যে অনেকগুলো ধারা আছে অসাংবিধানিক ধারা। আলোচনার মাধ্যমে নতুন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কি করা যায় একটা সিদ্ধান্ত নিতে হবে। শান্তি চুক্তি হওয়ার পর আমাদের কোনো লাভও নাই, লোকসানও নাই। লোকসান কিন্তু লাভ নাই। দীর্ঘদিন পার হলেও চুক্তিটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ করেন পাহাড়িরা। এই চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়ায় আমরা খুবই হতাশ। প্রত্যাশা রাখি সরকার এই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন। বেদখলকৃত জমি ফেরত প্রদান এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের নিকট আহ্বান। সব বৈষম্য ছাপিয়ে পাহাড়ি বাঙালি ভেদাভেদ দূর হবে, প্রকৃতির সৌন্দর্যে বিমোহিত হবে মানুষের হৃদয়, এমনটাই চাওয়া সবার। রেজওয়ান শরীফ, RTV। ২৮তম আন্তর্জাতিক সর্বধর্মীয় প্রার্থনা সভা করেছে হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ। সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই প্রার্থনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ ইকবাল হোসেন। প্রার্থনা সভায় দেশের প্রধান ধর্মীয় সম্প্রদায়ের নেতা ও ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। হাক্কানি হজরত মৌলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আঞ্জুমান বাংলাদেশ সংগঠনটি প্রতিষ্ঠান করেন। এতে দেশ বিদেশের ভক্তরা অংশ নেন। গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। আগামী ১ বছর ওয়ালটন কেবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রেজওয়ানা, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ সহ অনেকেই। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজায় দিনে দিনে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪,৪০০ জনে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচিত হল আসন্ন BPL এর মাস্কট। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে উৎসবের উদ্বোধন ও মাস্কট উন্মোচন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল, ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, জাহানারা আলম ও বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের নানান দিক নিয়ে তৈরি করা তথ্যচিত্র প্রদর্শিত হয়। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।